মুক্তিযুদ্ধ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটিতে সম্পৃক্ত হয়েছেন, আমাদেরকে শুনছেন, সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে দুজন মানুষ ইতিমধ্যেই বক্তব্য দিয়েছেন, আমার জীবনে দেখা মানে আমি দেখেছি যাদেরকে রাজনৈতিক অঙ্গনে, ফজলু ভাই আমার এলাকারই সন্তান, আমার একই অঞ্চলে মানুষ আমরা। সো ওনার বক্তব্য দেওয়ার পর কিংবা সাইফুল ভাইয়ের বক্তব্য দেওয়ার পর আসলে আমরা যদি কিছু বলি, আমার মনে হয় এটা আপনাদের জন্য বিরক্তির কারণ হবে। কারণ ওনারা এত চমৎকার করে কথা বলেন, বাংলাদেশে শুধু বলবো না, গোটা ভারতবর্ষের ইতিহাস যেভাবে তুলে ধরেন, আপনারা নিশ্চয়ই যখন ফজলু ভাই বক্তব্য দিয়েছেন অনুধাবন করেছেন যে কিভাবে মানুষের রক্তের সঙ্গে মিশে যেতে পারেন বক্তব্যের মাধ্যমে। তখন একজন বক্তা, ঠিক সেইভাবে সাইফুল ভাইও সুন্দর করে বক্তব্য রেখেছেন। তো আমার মনে হয় যে আর আপনাদের ধৈর্যচ্যুতি করতে চাই না, কারণ আসলে চমৎকার বক্তব্য হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই, যেটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন। সেটি হচ্ছে আমাদের যারা সিনিয়ররা যারা আছেন, যারা বক্তব্য দিয়েছেন, বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদেরকে নিয়ে আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদের রাজনীতিবিদদের কিন্তু এখন পর্যন্ত আমাদের নীতিগত, আমাদের যে নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধ আছে তার কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। আপনি যদি বলেন কেন, তার কারণ হচ্ছে যে আমি যে অঞ্চলটিতে বসবাস করি, ময়মনসিংহ জেলায়, যতগুলো আওয়ামী রেজিমের নেতাকর্মী পালিয়েছেন সবই হচ্ছে আমাদের নাকুগাঁও বর্ডার দিয়ে বেশিরভাগ লোক গিয়েছেন। কারণ এই বর্ডারটি সম্বন্ধে সাধারণ মানুষের কোনো আসলে জানাশোনাই নাই। হয়তো আপনারা এখানে অনেকেই জানেন না যে বিজয়পুর বর্ডার কোথায়, গোবরাকুড়া কোথায়, কিংবা নাকুগাঁওটি কোথায়। কিভাবে হয়েছে? আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তারাই কিন্তু তাদেরকে এক্সিট করে দিয়েছেন অর্থের বিনিময়ে। এবং আমি যতটুকু জানি যে বর্তমানে ময়মনসিংহ জেলার একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীরা যারা মেসে থাকতেন তারাও এখন মোটামুটি কয়েক কোটি টাকার মালিক। কারণ ওখানে লেনদেন কোটি টাকার নিচে কিন্তু হয়নি। যাকেই যাকেই পাস করেছেন সর্বনিম্ন ছিল কোটি টাকা, হচ্ছে মিনিমাম টপিকস, যে কত কোটি টাকা আপনি দিবেন দেন আমরা আপনাকে নিয়ে ভাববো। সো আপনারা পত্রিকাও দেখেছেন কয়েকজন ধরাও পড়েছে, তাদের দুর্ভাগ্য ছিল, বাট মূলত কিন্তু সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু চলে গিয়েছেন সেখান দিয়ে, এবং তারা কিন্তু এখন অনেক অর্থ সম্পদের মালিক। আমি যদি বলি একদম বাচ্চা ছেলেরাও এখন যারা যুব সংগঠন করেছে, ছাত্র সংগঠন করে, তারাও এখন কয়েক কোটি টাকার মালিক, কারণ কোনো না কোনোভাবে তাদেরকে তারা সেই পথে বের করে দিতে সমর্থ হয়েছে। সো এটি হচ্ছে আমাদের যদি চরিত্র হয়। এখন আপনি যদি কোনো সংস্কার ছাড়া একটি নির্বাচনের দিকে যান, আপনার কি মনে হয় যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের পক্ষে কি আবার টিকে থাকা সম্ভব হবে? আপনি যে রেজিমকে তাড়িয়েছেন, একটু আগে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, সাইফুল ভাই কিন্তু সুন্দর করে বলেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ফরাসি বিপ্লবে কি হয়েছে, কিভাবে বিপ্লবের পর প্রতি বিপ্লব হয়েছে, কিভাবে তাদের গ্যালোটিনে ফাঁসি হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। এই 23 বছরের ছেলেরা যারা রক্ত দিয়েছে, যে 2000 তরুণ জীবন দিয়েছে, যারা একটি অভ্যুত্থান করেছে, আজকে যদি যেনতেনভাবে একটি নির্বাচন করে দেওয়া হয় কিংবা নির্বাচন হয়ে যায়, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এই আওয়ামী রেজিম 7 দিনের মধ্যে সবাই ফিরে আসবে। আমি চ্যালেঞ্জ করতে পারি, লিখে রাখেন। কারণ আমাদের তো কোনো চরিত্রই নাই। আমরা তো একটা সিঙ্গারায় বিক্রি হয়ে যাই, এক কাপ চায়ে বিক্রি হয়ে যায়, একটা গামছায় বিক্রি হয়ে যায়, একটা শাড়িতে বিক্রি হয়ে যায়, 500 টাকায় বিক্রিত হয়ে যায়। সো কোথায় আমাদের চরিত্র? আমরাই তো তাদেরকে পাস করে দিয়েছি, যা ঠিক আছে তোমরা সুন্দরভাবে ভারতে চলে যাও। সো এখন আবার আমরাই তাদেরকে জামাইয়া ধরে নিয়ে আসবো, যখন আবার কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হবে, দেখবেন সবাই ফিরে আসবে এবং এসে আবার সেই 2006-এর 28 অক্টোবরের মতো আবার লগি বইটা নিয়ে আবার আপনাকে নামবে, আপনার লাশের উপর আবার নৃত্য করবে। সো এই জন্য আমি বলতে চাই যে কোনোভাবেই যেন ধৈর্যহারা না হই। আপনি 16 বছর ছিলেন, একটা শব্দ করতে পারেন নাই, একটা প্রতিবাদ করতে পারেন নাই, একটা সাদাকে সাদা বলতে পারেন নাই, কালোকে কালো বলতে পারেন নাই। এখন আপনি 6 মাসেই আপনি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে চান, আপনি একটা চুক্তি করেছেন চাকরিতে, সেই এখন আবার নতুন করে আপনি দাবি দেওয়া নিয়ে আসছেন। আমার কথা, আপনি একটু ধৈর্য ধরেন। আমার কথা হচ্ছে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য একদম ধৈর্যহীন হয়ে যাচ্ছেন এই অল্প 6 মাসের জন্যই। কিন্তু যদি পরিবর্তন যদি না হয়, তাহলে আপনি এই নির্বাচন দিয়ে করবেনটা কি? আমাকে বলেন, কি হবে এই নির্বাচন দিয়ে? এখন এই মুহূর্তে যদি একটি নির্বাচন হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 250-র উপর আসন নিয়ে নির্বাচিত হবে। আমি লিখে দিলাম, লিখে রাখেন আপনি।
কারণ নাই তো কেউ, একটা উপজেলাতে কেউ নাই। আপনি বাংলাদেশের, আমি যদি আমার উপজেলার কথা বলি, নান্দাইল উপজেলা, এখন শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া ওখানে কেউ নাই। সো আপনি কিভাবে আশা করেন যে আপনি একটি নির্বাচন দিলে আপনারা এখান থেকে বের হয়ে আসতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। বরং আমি যেটি চাই যে আসুন একটু ধৈর্য ধরি। গত 16 বছরে আওয়ামী রেজিম যা কিছু করে গিয়েছে, আমরা যদি একটু ধৈর্য ধারণ করি, যদি সংস্কারগুলো পরিপূর্ণভাবে হয়, কিছু পরিবর্তন যদি আসে, তখন হয়তো আপনার আমার মতো ভালো মানুষগুলোর, আমি যেটি বলি শিক্ষিত, সৎ, যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক, পরিশ্রমী কিছু সাহসী মানুষ হয়তো রাজনীতিতে আসবে। আদারওয়াইজ আপনি কয় টাকা খরচ করতে পারবেন আপনি আমাকে বলেন। আমি আপনাদেরকে একটা ইন্টারনাল তথ্য দিই। আমাদের মতো ছোট ছোট দলগুলোকে আওয়ামী রেজিমের যারা বড় বড় যারা নেতাকর্মী আছেন, ইতিমধ্যেই তারা মান্থলি চুক্তিতে তারা কিন্তু বিনিয়োগ করছেন। 10 লক্ষ টাকা দিব, তুমি শুধু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের পক্ষে কথা বলবা। সো সেই রকম কিন্তু প্রক্রিয়া চলছে। কারণ আপনার হাতে তো 1-2 কোটি টাকা না, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। সো এই টাকাগুলো তাদের হাতেই আছে। তারা আবার বিভিন্নভাবে চেষ্টা করছেন ফিরে আসার জন্য। এখন যেহেতু তাদের যেহেতু একটি কলঙ্ক লেগেছে গায়ে, একটি কালিমা লেগেছে, তাদের পক্ষে হয়তো ফিরে আসা সম্ভব হচ্ছে না, যে কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এখন তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যে ঠিক আছে, তোমাকে আমি মান্থলি আমি 1 মিলিয়ন টাকা দিব কিংবা 10 লাখ টাকা দিব, তুমি শুধু বিভিন্ন প্রোগ্রাম করবা, সেমিনার করবা এবং এই কথাগুলো আস্তে আস্তে করে বলতে থাকবা, যেন আবার আমরা দ্রুত তাড়াতাড়ি আমরা ফিরে আসতে পারি। সো এই জন্যই আমি বলবো যে প্লিজ আসুন আমরা একটু ধৈর্য ধরি, সংস্কারগুলো করুক, যাতে আমরা যে স্বপ্ন দেখে আমাদের 2000 তরুণ যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বপ্ন যেন কোনোভাবেই বিফলে না যায়। আদারওয়াইজ কিন্তু কোনো কিছুই হবে না। দেখবেন যে যা ছিল তাই হবে, পরিবর্তন কিছুই হবে না। আবার মারামারি হবে, আবার কাটাকাটি হবে, যদি সেই কাঙ্ক্ষিত যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেই পরিবর্তন কিংবা সেই সংস্কার যদি না হয়। কারণ এত অর্থের কাছে, এই যে আমরা এখানে যারা আছি, আমি জানি না কয়জনের ক্ষমতা আছে 2-3 কোটি টাকা খরচ করে নির্বাচন করার জন্য। একটা উপজেলায় সামান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় এখন 50 থেকে 70 লক্ষ টাকা খরচ হয়। আপনি কিভাবে নির্বাচন করবেন আমাকে বলেন? যে কারণে আপনি দেখবেন যে ওই সালমান এফ রহমানের মতো লোকেরা টাকা নিয়ে বসে থাকে, লোকজন সাইন করে টাকা নিয়ে যায়, তারপর নির্বাচন করে। একবার প্রশ্ন তুলেছেন যারা গত নির্বাচনে, তুমি আমি আর ডামি নির্বাচনে যে 22টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারা তো বহাল তবিয়তে আছেন। সব দোষ হয়েছে আজকে আওয়ামী লীগের। তারাও তো নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারাও তো তাকে মদত দিয়েছেন, তারাও তো তাদের সঙ্গে ছিলেন। তারা এখন কোথায়? সো যাই হোক, আমরা এই জন্য বলতে চাই যে প্লিজ আসুন আমরা একটু ধৈর্য ধরি। সংস্কারগুলো, আমি চাই যে সংস্কারগুলো একটি যৌক্তিক সময় আমরা দিতে চাই, যেন সংস্কারগুলো হয়। না হলে আমি আবারও বলছি, আমাদের এই তরুণদেরকে যদি আপনারা কোনোভাবে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং করেন, তাহলে কিন্তু আপনারা এখনও আমার মনে হয় যে অন্ধকারে বসবাস করছেন। কারণ 2000 তরুণ রক্ত দিয়েছে, তাদের সামনে কিন্তু সেই জুলাইয়ের সেই রক্তাক্ত জুলাইটাই তাদের চোখের সামনে আছে। আপনি আর আমি যেমন 47 নিয়ে ভাবি না, আপনি আর আমি যেমন পলাশির যুদ্ধ নিয়ে ভাবি না, সিপাহী বিপ্লব নিয়ে ভাবি না, পানিপথের যুদ্ধ নিয়ে ভাবি না, ডেফিনেটলি 71 আমাদের জীবনের বিশাল বড় একটা অংশ। বাট এটাও মনে রাখতে হবে, 23 বছরের টকবগে তরুণ তার বন্ধুকে যখন দেখেছে বুকটা ছিদ্র হয়ে গেছে, তার সামনে কিন্তু 71 না, তার সামনে কিন্তু 24 জুলাই বিপ্লব তার সামনে। সো তাদেরকে, তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে আপনারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার তাড়াহুড়া করেন, এটা কোনোভাবেই সম্ভব না। সো অতএব আমি প্রায়ই লক্ষ্য করি যে আমাদের অনেক রাজনীতিবিদ আছেন যারা কোনো না কোনোভাবে বক্তব্যে খুবই তাড়াতাড়ি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কিংবা একটি নির্বাচনে যাওয়ার তাড়াহুড়া করছেন। কারণ তারা হয়তো মনে করছেন আমি সংসদ সদস্য হতে পারবো, এটা মোটামুটি কনফার্ম, সো আমি নির্বাচন চাই। বাকিরা হয়তো মনে করতেছে আমি পারবো, হয়তো আমি চাই। বাট আমরা সেইভাবে চাই না। আমরা আমরা ঐক্যবদ্ধভাবে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশের যে স্বপ্ন, বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন আমাদের সন্তানরা দেখেছে, জীবন কিন্তু তারা দিয়েছে। এইখানকার কোনো রাজনীতিবিদ কিন্তু জীবন দেয় নাই, আমরা দেই নাই। যে 2000 তরুণ মৃত্যুবরণ করেছেন, তারা কিন্তু আপনার আমার সন্তান, আমরা কিন্তু কেউ জীবন দেই নাই। সো অতএব তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যদি তাড়াহুড়া করি, আমার মনে হয় বড় একটি মিস্টেক হবে। অতএব আসুন আমরা একটি যৌক্তিক সময় আমরা দেই। ডক্টর ইউনূসের উপর আমার যথেষ্ট ভরসা আছে। আমি অন্ততপক্ষে মনে করি আপনারা সেই আওয়ামী রেজিম যে কালিমা ওনার উপরে দিয়েছেন, যে সমস্ত বাজে কথা বলেছেন,
আমার মনে হয় যে সেই দিকে নজর না দিয়ে বরং আসুন আমরা সবাই মিলে তরুণদের যে স্বপ্ন, তারা যে জীবন দিয়েছে, আমরা তাদের পাশে থাকি, তাদের স্বপ্ন পূরণের সাথী হই এবং আমরা একটি কাঙ্ক্ষিত সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকারের পাশে থাকি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাই।